17.5 বছর পর কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শ্রদ্ধা জানাবেন জিয়াউর রহমানের সমাধিতে কেরানীগঞ্জে নেতাকর্মীর ভিড়। দেশে HMP ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু। ভর্তি ছিলেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। মাস্ক পরা সহ সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। রাজধানীর মূল সড়কে ব্যাটারি চালিত রিকশার ঝোড়ো গতি। যানজটের ঢাকায় বাড়ছে জনদুর্ভোগ। শৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা ডিএমপির। নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। ফিলিস্তিন সহ দেশে দেশে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গাজায় যুদ্ধবিরতিতে একমত হামাস ইসরায়েল। মুক্তি পাবেন দুপক্ষের বন্দী ও জিম্মিরা। রোববার থেকে কার্যকর। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দীর্ঘ 17.5 বছরের বেশি সময় কারাভোগের পর মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দুপুর 2টা নাগাদ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরপর নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বাবর। এদিকে বাবরের মুক্তির খবরে এরই মধ্যে কেরানীগঞ্জের কারাগারের সামনে ভিড় করছেন বিএনপি নেতাকর্মী সহ স্বজনেরা। নেতাকে বরণ করতে নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা থেকে কেরানীগঞ্জ কারাগারের সামনে জড়ো হয়েছেন বহু নেতাকর্মী। গত মঙ্গলবার 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরের যাবজ্জীবন সাজা থেকে খালাস দেন হাইকোর্ট। আমরা বাবর ভাই বের হলে ওনাকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবকের মধ্য দিয়ে আজকের প্রোগ্রাম সমাপ্ত করবেন। বাটির বাংলার বাবর ভাই মিথ্যা মামলা দিয়ে উনাকে দীর্ঘ 16 বছরের উপরে এই স্বৈরা শাসক ভাইকে কারাগারে আবদ্ধ রেখেছে। এই জুলুম, এই নির্যাতনের উল্টা বিচার এই বেশির সরকার শেখ হাসিনার এই বাংলার মাটিতে তাকেও কারাগারে যেতে হবে। নেত্রকোনা জেলার মানুষ কতটা আবেগপ্রবণ, এখানে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে, আরো মানুষ আসতেছে। আমরা ইনশাআল্লাহ বাবর ভাইয়ের যে মুক্তি, আমাদের নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ খালিয়াজুরি দেশবাসীর কাছে আমরা শুকরিয়া যে ওনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ তথা সারা বাংলাদেশের ওনার প্রচুর জনপ্রিয়তা, ওনার জন্য আলহামদুলিল্লাহ যে উনি আজকে মুক্তি পেতে যাচ্ছেন। এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাব তার কাছে। মামুন, 2007 সালের 28 মে থেকে শুরু করে 2024-এর 16 জানুয়ারি 17 বছর 5 মাসেরও বেশি সময় কারাবন্দী থাকার পর আজ অবশেষে মুক্তি মিলছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মুক্তির যে আদেশ, যেটি হাইকোর্ট থেকে চট্টগ্রাম আদালত এবং চট্টগ্রাম আদালত থেকে এই কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা, সেটি ইতিমধ্যে পৌঁছে গেছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে দুপুর নাগাদ তিনি এই ঢাকা যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ অবস্থিত সেখান দিয়ে তিনি বের হবেন এবং তাকে বরণ করার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু শত শত নেতাকর্মী এই কেন্দ্রীয় কারাগারের সামনে এসে জড়ো হয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের দীর্ঘদিনের চেষ্টা ছিল যে তাদের যে নেতা, সেই নেতাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে এবং তারা আজকে আদালতের রায়ে সন্তুষ্ট এবং যে কারণে তাদের নেতা মুক্তি পাচ্ছেন তারা ধন্যবাদ জানাচ্ছেন। বলে রাখি যে 2007 সালের 28 মে, যেটি বলছিলাম শুরুতে, তিনি গ্রেফতার হয়েছিলেন। তারপর থেকে লম্বা সময় কেটে গেছে। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে 3 মাসে তিনি 3 মাসের জন্য জামিনে মুক্তি পেয়েছিলেন এবং 3 মাস পর জামিনের মেয়াদ শেষ হলে তিনি যখন পুনরায় জামিন আবেদন করেন, তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। তো বলে রাখি যে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর যে সমস্ত মামলাগুলো ছিল সেই সমস্ত মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত 23 অক্টোবর দুর্নীতি মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর তিনি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পান। 21 আগস্টের মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত সে সময়। পরবর্তীতে সব মামলা থেকে খালাস পাওয়ায় তিনি আজ বের হবেন। আমরা যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি, সবশেষ তথ্য আমাদের হাতে পৌঁছেছে যে ঠিক 2টার কিছু আগে বা পরে, সম্ভবত এটি 2টার একটু পরেও হতে পারে, তিনি এই কারাগার থেকে বের হবেন। এখন তাকে কারাগার থেকে বের করার যে প্রক্রিয়াগুলো রয়েছে, যে দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক যে
কাগজ কলম কাগজগুলো প্রস্তুত করার দরকার রয়েছে সেগুলো শেষ করে তিনি আসলে এখান থেকে বের হবেন। এবং বলে রাখি যে এখান থেকে বের হওয়ার পর তিনি চলে যাবেন সরাসরি যে তাকে এখানে বরণ করার জন্য যে গাড়ি বহর রয়েছে সেই বহরের সঙ্গে তিনি চলে যাবেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে এবং সেখানে যে তিনি শ্রদ্ধা জানানোর পর যাবেন নিজ বাসায়। একটু বলে রাখি যে এইখানে এখনও নেতাকর্মীরা আসছেন। তিনি নেত্রকোনা 4 আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন এবং সেই নেত্রকোনা থেকে অসংখ্য নেতাকর্মী বাসে, ট্রাকে, বিভিন্ন পিকআপে করে এখানে এসেছেন তাদের যে প্রিয় নেতা, তাদের পছন্দের নেতাকে বরণ করে নিতে। তো এতটুকুই ছিল আমার কাছে এখন পর্যন্ত। যখন তিনি আসলে এই মূল ফটক দিয়ে বের হবেন সেই চিত্র আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব আপনাদের। আপনার কাছে আবার যাব। সহকর্মী কামরুজ্জামান মামুন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে। সময় সঙ্গতে আরও থাকছে। ভ্যাট বাড়ছে না, হোটেল রেস্তোরাঁয় আগের 5% বহাল থাকবে জানালেন এনবিআর সদস্য। আদেশ জারি হতে পারে আজই। দেশে HMPV আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত সঞ্জিদা আক্তার মহাখালী সংক্রামক হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্র জানায় গতকাল সন্ধ্যা 7টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গত 12 জানুয়ারি সঞ্জিদা আক্তারের HMP ভাইরাসে আক্রান্তের খবর আসে। তার বিদেশ সফরে কোনো ইতিহাস ছিল না বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। দিন দিন রাজধানীর মূল সড়কও গ্রাস করে নিচ্ছে ব্যাটারি চালিত রিকশা। নিয়ম নীতির তোয়াক্কা না করে মহাসড়কের ইঞ্জিন চালিত গণপরিবহনের সঙ্গে প্রতিযোগিতা করছে রীতিমতো। এতে দুর্ভোগের নগরী হয়ে উঠছে আরও ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন অবৈধ এ বাহনটি কোনোভাবেই মূল সড়কে চলার যোগ্য নয়। পঙ্গপালের মতো ছড়িয়ে পড়া এসব অটোরিকশাকে দ্রুতই নীতিমালার মধ্যে আনতে না পারলে যানজটে পুরোপুরি স্থবির হয়ে পড়বে রাজধানী ঢাকা। শরীফ রুবেলের ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। এসব চিত্র কোনো পাড়া মহল্লা বা অলিগলির নয়। রাজধানীর প্রধান প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার রিকশায় মোটর আর ব্যাটারি লাগিয়ে বানানো অটোরিকশা, যা রীতিমতো প্রতিযোগিতা করছে মূল সড়কের ইঞ্জিন চালিত যানবাহনের সঙ্গে। যদিও এ বাহনটি এখনও কাগজে কলমে অবৈধ। শুধুমাত্র গতির ঝড় ছাড়া মূল সড়কের দ্রুতগতির যানবাহনের সঙ্গে চলার মতো কোনো উপকরণই নেই বাহনটির। এতে হরহামেশাই হচ্ছে দুর্ঘটনা। মূল সড়কে দ্রুতগতির যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলা এ সকল অটোরিকশা কতটা নিরাপদ বা এর কন্ট্রোলিং ক্ষমতায় কতটুকু ঝুঁকিমুক্ত, এ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে চালকরাই। মেইন সড়কে যদি চলে অ্যাক্সিডেন্ট বেশি হয়, আর মহল্লার ভিতরে চালাইলে অ্যাক্সিডেন্ট কম হয়। প্রতিদিন 1-2 অ্যাক্সিডেন্ট আসি। আমাদের হাত ব্রেক, পাও ব্রেক না, তখন গাড়িটা কন্ট্রোল করা একটু রিস্কি হয়ে যায়। এসব অটোরিকশা অলিগলি ছাপিয়ে মূল সড়ক দখল করায় যানজটের নগরী আরো ধীরগতির হয়ে উঠছে বলে অভিযোগ বাস চালকদের। যেমনি মন চায় এমনি গাড়ির ওভারটেক করে যায়, অনেক সময় গাড়ির লগে লাগাই দেয়। একদিন অটো বন্ধ থাকে, তাহলে দেখবেন যে ওই দিন আর রাস্তায় কোনো যানজটই নেই। ডিএমপি বলছে বারবার সতর্ক করার পরও মূল সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে ব্যাটারি চালিত এসব বাহন। এমন স্বেচ্ছাচার অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। গণপরিবহনের পাশাপাশি এসব ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে, তাহলে সড়কে তো একটু সমস্যা হচ্ছেই। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এই যে অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। অটোরিকশা এখন মহাসড়কের অ্যাটম বোমা উল্লেখ করে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বাহনটি চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি। আর এই বিশেষজ্ঞর মতে মূল সড়কে চলার পুরোপুরি অযোগ্য এসব অটোরিকশার জন্য করতে হবে নীতিমালা, খুঁজতে হবে বিজ্ঞান ভিত্তিক সমাধান। এইটা একটা ভয়ঙ্কর বোমায় পরিণত হচ্ছে। শুধুমাত্র সে তার চালকের জন্য, তার যাত্রীর জন্য ঝুঁকিপূর্ণ তা নয়, তার সামনে এবং পেছনের গাড়ির জন্য ভয়ঙ্কর। যেভাবে সংখ্যাতাত্ত্বিকভাবে বাড়ছে, এই সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যানবাহন যেটা সড়কে নেমে গেছে, তাদের যদি মডিফিকেশন বা ইমপ্রুভাইজেশন করে কিছুটা যদি নিরাপদ করা যায়, তাহলে ঝুঁকিটা কিছুটা কমে যাবে। ঢাকার রাস্তায় অটোরিকশার সরকারি কোনো হিসেব নেই, তবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যান বলছে 2024 সালেই তা 12 লাখ ছাড়িয়েছে।
নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ এ বাহনটির যেভাবে বিচরণ বাড়ছে তাতে দুর্ভোগের নগরী হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন বন্ধ করা না গেলেও অটোরিকশার নীতিমালা তৈরি করে একটি শৃঙ্খলাবদ্ধ করা জরুরি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নানা অনিয়ম ও হাসপাতালে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের অভিযোগে মহাখালীতে নিউমো অ্যান্টিসিতে অভিযান পরিচালনা করছে দুদক। সেখানে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ। অভিযানের সবশেষ খবর জানতে সরাসরি যাব তার কাছে। তৌহিদ, মহাখালীতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি মূলত কাজ করে থাকে বিভিন্ন হাসপাতালের, সরকারি হাসপাতালগুলো যন্ত্রপাতির চাহিদা মোতাবেক সেখানে সরবরাহ করে থাকে। তো দুদক আজকে এখানে যে অভিযানটি চালাচ্ছে তার মূল কারণটি হচ্ছে যে ভ্যাপোরাইজার বিভিন্ন হাসপাতালে তারা 400-র মতন ভ্যাপোরাইজার সরবরাহ করেছে। তার মধ্যে দুদকের যে অভিযোগ সেখানে বলা হচ্ছে যে জার্মানির কথা বলে মূলত চীন থেকে আমদানি করে ভ্যাপোরাইজারগুলো সেখানে সরবরাহ করা হয়েছে। তো সেই অভিযোগের অনুসন্ধানে দুদক আজকে অভিযান চালাচ্ছে এবং সেখান থেকে দুদকের কর্মকর্তা এসে মূলত এই নিউমো অ্যান্টিসি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে মূলত সেই সময় ঠিকাদারি প্রতিষ্ঠান কারা ছিলেন বা যে আদতে সেটা জার্মানির ছিল না, চীনের প্রতিষ্ঠানের যে স্টিকার লাগিয়ে মানে চীনের থেকে আমদানি করে জার্মানি স্টিকার লাগিয়ে কিন্তু এই আমদানিগুলো করা হয়েছে। তো সেই সংশ্লিষ্ট নথিপত্রগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন দুদক কর্মকর্তা। তবে এখন পর্যন্ত কিন্তু এই নিউমো অ্যান্টিসি যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু সেই অর্থাৎ তারা বিভিন্ন নথিপত্র দিয়েছে, কিন্তু কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে বা যাচাই বাছাই সেই সংক্রান্ত কিন্তু এখন নথিপত্র তারা দেখাতে পারেনি। দুদকের কর্মকর্তা রয়েছেন তারা মূলত এই অনিয়মের সাথে বা কিভাবে কি প্রক্রিয়াতে এই যন্ত্রপাতিগুলো হাসপাতালে ইকুইপমেন্টগুলো বিভিন্ন হাসপাতালে যে ইকুইপমেন্টগুলো সরবরাহ করেছে সেখানে কারা জড়িত বা কি প্রক্রিয়ায় অনিয়মগুলো হয়েছে সেগুলো আসলে বের করার চেষ্টা করে সেই নথিপত্রগুলো সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। এখানে জানিয়ে রাখি যে এই যে 400 ভ্যাপোরাইজারের মধ্যে অন্তত 60,000 টাকা করে জার্মানি থেকে চীন থেকে ক্রয় করা হয়েছে, কিন্তু যে সমস্ত বিল ভাউচারগুলো কথা বলা হচ্ছে সেখানে 1.5 থেকে 2 লাখ বা 3 লাখ 4 লাখ টাকা করেও বলা হচ্ছে যে জার্মানির চীন থেকে 60,000 টাকা আমদানি করে সেখানে 100 টাকার স্টিকারে জার্মানি লিখে সেটাকে 2.5 থেকে 4 লাখ টাকা পর্যন্ত এই ভ্যাপোরাইজারগুলোর দাম উল্লেখ করা হয়েছে। তো এখানে সব মিলে প্রায় 4 কোটি টাকার মতন আত্মসাতের অভিযোগের কথা বলা হচ্ছে। সে সমস্ত অভিযোগে দুদকের একটা টিম সকাল 11টার পরপরই এখানে অভিযান চালাচ্ছে এবং সেই নথিপত্রগুলো জব্দের চেষ্টা করছেন। তো এই ছিল এই নিউমো অ্যান্টিসি থেকে দুদকের অভিযানের সবশেষ খবর। মহাখালী থেকে সহকর্মী তাসলিম তৌহিদ। আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আগামীতে ক্ষমতায় এসে কেউ অন্য দেশের দালালি করলে পরিণতি শেখ হাসিনার মতো হবে বলেও সতর্ক করেছেন তিনি। সকালে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে মার্চ ফর ফেলানি কর্মসূচি শুরুর আগে কথা বলেন তিনি। এতে যোগ দেন জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। লং মার্চটি কলেজ মোড় থেকে শুরু হয়ে নাগেশ্বরীর লাখারগঞ্জ গ্রামে ফেলানির বাড়িতে যাচ্ছে। সার্জিস বলেন, সীমান্তে নতুন হত্যাকাণ্ড ঘটলে লং মার্চ কাঁটা তার ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। যেই ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্র জনতা আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না। বাংলাদেশের যারাই ক্ষমতাতে আসুক না কেন তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। রেস্তোরাঁয় ভ্যাট আগের মতোই 5% করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের মূসক নীতি সচিব বদরুজ্জামান মুন্সি। আজ বা আগামী রোববার এনবিআর এ বিষয়ে আদেশ জারি করতে পারেন বলে জানিয়েছে তিনি।
রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সে মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা আশা করি যে আজকে বা রবিবারের ভিতরেই এসআরও জারির মাধ্যমে পূর্বের অবস্থায় অর্থাৎ 5% ভিএটি হার আরোপ করা হবে। সময় সংবাদে আরও থাকছে। আজ সাগরিকায় শুরু বিপিএল উন্মাদনা। বরিশালের মুখোমুখি হবে ঢাকা। খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম কিংস। বিসিবি সভাপতির হস্তক্ষেপে অনুশীলনে ফিরেছে রাজশাহী। মাঘের শুরুতে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। ছন্দপতন মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা বাড়লেও কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা পথঘাট। কাজের সন্ধানে বাইরে বের হয়ে না পেয়ে ফিরে যাচ্ছেন কেউ কেউ। কনকনে বাতাস থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণ হবার চেষ্টা অনেকের। এদিকে বৈরী আবহাওয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। শয্যা ছাড়িয়ে মেঝেতেও চলছে চিকিৎসা। এই অবস্থায় শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। চড়া সুধার জ্বালানি সংকট, সেই সঙ্গে গ্যাস বিদ্যুতের দাম আবারও বাড়ানোর পাঁয়তারার খবরে কপালে দুশ্চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। এমন বাস্তবতায় নতুন করে গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান তাদের। তবে দাম বাড়লে উৎপাদন খরচ পণ্যের উপর দিয়েই উঠাতে চাইবেন ব্যবসায়ীরা। এতে উস্কে যাবে মূল্যস্ফীতি, ক্ষতিগ্রস্ত হতে পারে রপ্তানি খাত, মন্তব্য অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। চাহিদার বিপরীতে দেশে এখন প্রতিদিন গ্যাস সরবরাহে ঘাটতি 100 থেকে 120 কোটি ঘনফুট। ব্যবহৃত গ্যাসের 75% পূরণ হয় দেশীয় উৎস থেকে, বাকি 25% আমদানি করা হয় এলএনজি থেকে। শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর পর এবার গ্যাসের দাম বাড়ানোর প্রচেষ্টা চলছে। আবাসিকে দাম বাড়ানোর পাশাপাশি শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম দ্বিগুণ বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এই দাম কার্যকর হলে ব্যবসা বাণিজ্য থমকে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পর্যায়ক্রমে বাড়ান, তাহলে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, আমাদের বেতন বোনাস, যা আমাদের শ্রমিকদের জীবন চলার পথে অত্যাবশ্যকীয়, সেটা দিতে গিয়ে ফ্যাক্টরিগুলো অবশ্যই হিমশিম খাবে এবং এই ফ্যাক্টরিগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে অচিরেই বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হবে। এইরকম প্রাইস আমরা বায়ারদের কাছ থেকে আমরা পাচ্ছি, সেই প্রাইস অনুপাতে আমাদেরকে ওটা রিকভারি হচ্ছে না। কর বাড়ানোর পাশাপাশি চড়া সুধার ব্যবসায়ীদের জন্য এখন বড় চাপ। এর মাঝে জ্বালানির দাম বাড়লে রপ্তানি খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে নিট রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। এবারও আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি এবং আমাদেরকে বোঝানো হয়নি যে কেন গ্যাস বৃদ্ধিটা তারা করবে। এখন এই পায়তারা আসলে কোথা থেকে আসতেছে সেটা আমাদের জন্য বোঝা মুশকিল, কিন্তু এটা আমাদের কাছে কোনোভাবেই যৌক্তিক মনে হচ্ছে না। ব্যবসার খরচ বাড়লে তা পণ্যের দাম বাড়িয়েই তুলে নিতে চাইবে ব্যবসায়ীরা। ফলে আরেক দফা মূল্যস্ফীতি উস্কে যাবে বলে মন্তব্য অর্থনীতিবিদদের। বছরের মাঝপথে একদিকে 100 পণ্য এবং সেবার ভ্যাট এবং সম্পূরক কর বাড়াচ্ছে, শুল্ক বাড়াচ্ছে, এদিক থেকে যদি গ্যাসের দাম বাড়ে তাহলে অনেকে ব্যবসা ছেড়ে দেবে। আমাদের এক্সপোর্টের একটা ধাক্কা লাগবে, কারণ কম্পিটিশনে তারা আসতে পারবে না। বিনিয়োগ যদি না হয় বিশেষ করে প্রাইভেট সেক্টরে, তাহলে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে না। শ্রমিক অসন্তোষ ও বেতন ভাতা বাড়ানোর চাপে থাকা শিল্প খাতে নতুন করে জ্বালানির দাম বাড়ার চাপ কর্মসংস্থানেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজায় 15 মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। এতে যুদ্ধ বন্ধের সম্ভাবনা দেখা দিয়েছে অবরুদ্ধ অঞ্চলটিতে। উপত্যকাটিতে তেল আবিব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে হামাস। অন্যদিকে চুক্তি নিশ্চিতে সহায়তা করায় বাইডেন ও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও 62 জন নিহত হয়েছেন। একটি ঘোষণা, উচ্ছ্বাস বিশ্বজুড়ে। একদিকে আনন্দে মেতেছেন যুদ্ধে ক্লান্ত গাজাবাসী, অন্যদিকে স্বজনদের কাছে পাওয়ার আশায় খুশিতে আত্মহারা ইসরায়েলিরা।
গাজায় 15 মাস ধরে চলা নজিরবিহীন সহিংসতার পর যুদ্ধবিরতিতে একমত হলো হামাস ও ইসরায়েল। বুধবার কাতারের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, এই চুক্তি 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গাজায় চলমান যুদ্ধ শেষ করতে কাতার এবং মিশরের যৌথ প্রচেষ্টা সফল হয়েছে। দুপক্ষের সম্মতিতে গাজায় চিরতরে যুদ্ধ বন্ধের পাশাপাশি বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধ বিধ্বস্তদের জন্য মানবিক সাহায্য পাঠানোরও কথা হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটির গাজার ভারপ্রাপ্ত প্রধান দাবি করেছেন, ইসরায়েলি সেনারা যে উদ্দেশ্যে উপত্যকাটিতে প্রবেশ করেছিল তা পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে চুক্তি নিশ্চিতে সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। চুক্তিটি বাস্তবায়নের বিষয়ে শতভাগ আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। জিম্মিরা দ্রুত নিজ বাড়িতে ফিরবে বলে মন্তব্য করেন তিনি। এদিন এক সংবাদ সম্মেলনে ইসরায়েল হামাস দ্বন্দ্বের ইতি টানার ঘোষণা দেন জো বাইডেন। জানান, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একজোট হয়ে কাজ করেছেন তারা। During the next 6 weeks, Israel will negotiate the necessary arrangements to get phase 2, which is a permanent end of the war. Let me say it again, a permanent end of the war. But the plan says if negotiations take longer than 6 weeks, the ceasefire will continue as long as the negotiations continue. বাড়িতেই দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার রাত 2টার দিকে সাইফের বাড়িতে প্রবেশ করে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। এরপর ধারালো অস্ত্র দিয়ে সাইফকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় অভিনেতা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। এই ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা থানা পুলিশ। আবার দেশের খবর জানাবো। আদিবাসী ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করছে সংক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাব তার কাছে। মাসুদ, এখন মিছিলটি আছে বাংলা একাডেমির সামনে। রাজু ভাস্কর্য থেকে কিছুক্ষণ আগে মিছিলটি শুরু হয়েছে। তাদের আজকে 11:30টায় এই অনুষ্ঠানটি ছিল। আজকে বিক্ষোভ সংক্ষুব্ধ যে ছাত্র জনতা তাদের বিক্ষোভ কর্মসূচি, তারা আগে রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়েছে। জড়ো হওয়ার পর তাদের পক্ষ থেকে সবাই বক্তব্য রেখেছে এবং বক্তব্য রাখার পর তারা সচিবালয় অভিমুখে তাদের যে মিছিল, সেই মিছিলটি তারা শুরু করেছে। তো এই মিছিল শুরু করার আগে তারা কিছু কথা বলেছে এবং বেশ কিছু অভিযোগও তারা করেছে যে এই ঘটনায় যাদের যাদের দায় আছে তাদের সকলকে আইনের আওতায় আনার যে দাবি সেটি করেছে এবং পাশাপাশি যেই সংগঠনের পক্ষ থেকে হামলা করা হয়েছে স্টুডেন্ট ফর সভারেন্টি, সেই সংগঠনের প্রত্যেক নেতার পরিচয় জাতির সামনে উন্মোচন করা। পাশাপাশি এই সংগঠনের একজন সদস্য, শাহাদত নামের একজন সদস্য, যে কিনা জাতীয় নাগরিক কমিটিতেও আছে এরকম একটি অভিযোগ এখান থেকে করা হয়েছে এবং বলা হয়েছে যে জাতীয় নাগরিক কমিটি সে বিষয়ে তাদের বক্তব্য স্পষ্ট করবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি বলেও তারা অভিযোগ করেছে। সে কারণে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পদত্যাগ চেয়েছেন তারা, এবং পাশাপাশি তারা এনসিটিভির যে চেয়ারম্যান তারও পদত্যাগ চেয়েছেন, যেহেতু সেটি থেকেই ঘটনার সূত্রপাত। একটি আঁকা গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে যে স্থাপনের পাশে যেই শব্দটি তারা ব্যবহার করা হয়েছিল, সেই শব্দর প্রতিবাদেই তারা আসলে আজকের এই কালকে আন্দোলন করতে গিয়েছিল, সেখানে হামলা শিকার হয়, যে কারণে তারা এনসিটিভির চেয়ারম্যানের তারা পদত্যাগ চেয়েছিল। তো এই যে তাদের দাবি দাওয়াগুলো, সবচেয়ে প্রধান যে দাবি এখন যে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের দ্রুততম সময় শাস্তির আওতায় আনা। এই ছিল আসলে আমার কাছে এই সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিল থেকে সর্বশেষ তথ্য। মাসুদুর রহমান সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলের খবর আমাদেরকে জানাচ্ছিলেন। খেলার খবর, বিপিএল এর খবর জানাবো। অবশেষে বিপিএল এ স্বস্তির খবর। নানা নাটকের পর অনুশীলনে ফিরেছে রাজশাহী। চট্টগ্রাম পর্ব শেষের আগেই 50% পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার আশ্বাস ফ্র্যাঞ্চাইজিটির। এদিকে আজ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি দুই তামিম। লোকাল বয় তামিম ইকবালের ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম।
পাশাপাশি নেট, তবুও দুদলের দূরত্ব যেন যোজন যোজন। চলনে বলনে নামের ভারী কিতে কীর্তন খোলাপাড়ের দলটা সমৃদ্ধ, তবুও কোথাও যেন রয়ে গেছে ঘাটতি। সেই ফাইন টিউনিংয়ে জহুর আহমেদের দ্বিতীয় দিনের মতো নিজেদের ঝালিয়ে নেয়া। স্বস্তির খবর, শান্তর ব্যাট হাসতে শুরু করেছে। সুদিন ফেরার ইঙ্গিত হৃদয়ের ব্যাটেও। অনুশীলনে তাই এ দুজনা আলাদা স্পটলাইটে। একেবারে শেষে আসলেন লোকাল বয় তামিম, ব্যাট করলেন কিছুটা রয়ে শুয়ে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফিরে গেছেন কাইল ম্যায়ার্স আর শাহিন আফ্রিদি। পেস বোলিংয়ের শূন্যতা পূরণে একাদশে ফিরতে পারেন রিপন মন্ডল। তবে যে শেষ পর্যন্ত খেলুক না কেন, টিম ম্যানেজমেন্টের চাওয়া দায়িত্ব নিয়ে খেলুক সবাই। এখন পর্যন্ত আমাদের যেরকম স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে, সো এখন পর্যন্ত আমরা ভালো একটা পজিশনে আছি ইনশাল্লাহ। ট্রু উইকেট যেটা বলা যায়, যে আমি বলবো যে এরকম একটা উইকেট আছে, ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাটিং করতে, এবং বলাররাও যদি সঠিক লাইনে বল করতে পারে, আমার মনে হয় যে তারাও। থেমে থাকা ঢাকার চাকা ঘুরতে শুরু করেছে শেষ ম্যাচে। তানজিদ লিটনের ব্যাটে লাক্কাতুরায় ইতিহাস করা ম্যাচ জয় যে মোমেন্টাম পেয়েছে রাজধানীর প্রতিনিধিরা, তা ধরে রাখার চ্যালেঞ্জ আছে। শুধুই ঝুলে আছে প্লে অফ ভাগ্য, হারলে যে বিদায় প্রায় নিশ্চিত। এখন ডু আর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই, তো চেষ্টা থাকবে যে আমরা পুরো টুর্নামেন্টটা যে 5টা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো। আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায়। ঢাকার জন্য দুশ্চিন্তা গড়পড়তা বোলিং, বরিশালের ডেথ ওভার। প্রথম ম্যাচ বলেই সব ছাপিয়ে টস হতে পারে গুরুত্বপূর্ণ নিয়ামক। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর কাণ্ডে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ঘটনায় নিজেদের দায় মেনে নিচ্ছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। আইন মেনে আসরের শুরুতেই ব্যাংক গ্যারান্টি নেওয়া থাকলে এ সমস্যা হতো না বলে স্বীকার করেছেন তিনি। আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। তো পাশাপাশি এই বছরের বোধহয় একটু আমরা জানি যে সবারই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, সেই কারণেই কিন্তু এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, ব্যাংক গ্যারান্টির যে ব্যাপারটা ছিল সেটা যদি আমরা করতে পারতাম সেটা এক ধরনের নিশ্চয় যে দিতে পারতো, বাট যে কোনো কারণেই হোক সেটা তখন হয়তো করা সম্ভব হয়নি। অবশ্যই দায় আমাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 17.5 বছর পর কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শ্রদ্ধা জানাবেন জিয়াউর রহমানের সমাধিতে কেরানীগঞ্জে নেতাকর্মীর ভিড়ে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক আজ। অংশ নিচ্ছে না বিএনপি। প্রোক্লেমেশন চূড়ান্তের দাবি অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের। এবং দেশে HMP ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু। ভর্তি ছিলেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। মাস্ক পরা সহ সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।